নমস্কার, আমি সৌমিত্র দাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বং মিত্র সোম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করব এবিটিএ টেস্ট পেপারে 2021-এর, যেটা তোমরা যারা 2022 সালে পরীক্ষা দেবে, তোমরা যে সমস্ত পরীক্ষার্থী মাধ্যমিক 2022 সালে দেবে তারাও এই টেস্ট পেপারটি ফলো করতে পারো। কারণ কি 2021-এর যে সিলেবাসটা ছিল এবং তোমাদের যেটা আছে অনেকটাই সেম। তাই এবিটিএ 2021-এর যে কোনো টেস্ট পেপার যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মোটামুটি এখন কাজ চলবে, যতদিন না নতুন তোমাদের টেস্ট পেপার আসছে। তো ওগুলো তোমরা ফলো করতে পারো 2021-এর টেস্ট পেপারগুলো। সেই টেস্ট পেপারেরই 458 পেজের 4 দাগের অঙ্কগুলো আজকে আমরা করব। অনেকেই তোমরা কমেন্ট করছিলে যে যাতে 5, 6, 7 অন্যান্য যে সমস্ত দাগের অঙ্কগুলো আছে সবগুলো যাতে আমি আপলোড করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। সত্যি কথা বলতে আমার তো ইচ্ছা আছে যে যত টেস্ট পেপারে যত পেজ আছে সমস্ত কিছু সব আপলোড করে দেবো, কিন্তু সমস্যাটা হলো যে ইউটিউবের কিছু নিয়ম আছে, টার্ম অ্যান্ড কন্ডিশনস আছে এবং কপিরাইটের কিছু ব্যাপার আছে। তার ফলে আমরা একটা লিমিটেড নাম্বার পর্যন্তই আপলোড করতে পারি। কিন্তু ধরো যেরকম আমি তোমাকে বলছি এবিটি এর 1 থেকে 4 নম্বর আমি আপলোড করেছি, তোমরা এই ভিডিওটা যে দেখছো এবিটি ওই ছবিটা দেখেই দেখছো। কিন্তু তোমরা যদি 5 বা 6 নম্বর অ্যান্সারগুলো চাও সেগুলোও আমার চ্যানেলে দেওয়া আছে, কিন্তু ওইগুলো এরকম লেখা নেই যে এবিটিএ বা এরকম কোনো টেস্ট পেপারের নাম ধরে। নর্মাল লেখা আছে যে মাধ্যমিক টেস্ট পেপার 2021 5 অ্যান্ড 6 মার্কস কোশ্চেন, ওরকম ভাবে। তো ওরকম ভাবে তোমরা পেয়ে যাবে সব কোশ্চেনে, ঠিক আছে? এবং আমি আরও চেষ্টা করছি যাতে বাকিগুলো তোমাদেরকে কোনো রকম ভাবে সলিউশনগুলো আপলোড করা যায়। তো যাই হোক, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। আমরা আজকে স্টার্ট করছি 458 পেজে 4 দাগের অঙ্কগুলো, এবং আশা করছি খুব শীঘ্রই তোমাদের টেস্ট পেপার এসে যাবে। নতুন বছরে কয়েকটা হয়তো বেরিয়েছে, বাকিগুলো বেরিয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? কিছু টাকা, তো কিছু টাকা আমরা জানি না কত টাকা, আমরা ধরে নিচ্ছি পি টাকা। এবার দেখো কি বলেছে, চক্রবৃদ্ধি, তার মানে কি ফর্মুলাটা 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার কি বলেছে দেখো, 4 বছরে দ্বিগুণ হয়ে গেছে, মানে এনটা আমরা জানি এন কত, এন হচ্ছে 4। 4 বছরে হয়ে গেছে দ্বিগুণ। দ্বিগুণ মানে কি, আগে ছিল পি টাকা, এখন হয়ে গেছে 2p, ঠিক আছে? তো এবার বলেছে যে কত বছরে সেই টাকাটি 4 গুণ হয়ে যাবে। এটা যেটা আছে এটা বলছে কত বছরে 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে কত বছরে এনটা আমরা জানি না এখন, এটা কি হয়ে যাবে, 2p ছিল হয়ে যাবে 4p। এইটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো দেখো অঙ্কটা, এদিকে পি আছে ওইদিকেও পি আছে, পিটা এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, বাই পি হয়ে যাবে। পিটা এখান থেকে যদি আমি এখানে নিয়ে যাই বাই পি, পিপি কেটে যাবে, ঠিক আছে? সেরকম এখানেও পিপি কেটে যাবে, তাই আমি পিটা মুছে দিচ্ছি। তাহলে আমাদেরকে করতে হবে দেখো 4p, ঠিক আছে? 4p মানে কি, দেখো 4p, 4p মানে কি হচ্ছে যে 2 ইন্টু 2 ইন্টু পি, 2 ইন্টু 2 ইন্টু পি। এখানে তোমরা আরেকটা জিনিস করতে পারো, কি করতে পারো, যে উভয় পক্ষ বর্গ করে দিতে পারো। উভয় পক্ষ বর্গ করে দিলে কি হয়ে যাবে, দেখো এখানে কি হয়ে যাবে, উভয় পক্ষ এটাও স্কোয়ার করে দিলাম, এটাও স্কোয়ার, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 হয়ে গেল, সমান এদিকে হয়ে গেল 4, ঠিক আছে? এবার উভয় পক্ষে যদি আমি পি গুণ করে দিই, এদিকেও পি গুণ করলাম এদিকেও পি গুণ করলাম, তাহলে দেখো 4p হয়ে গেল। আর এখন আমাদের এন এর জায়গায় কত চলে এসছে, 8 চলে এসছে। তাহলে উত্তর কত হবে, যে 8 বছরে, 8 বছরে 4 গুণ হবে। ওই টাকাটি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 4 বছরে দ্বিগুণ হলে ওই টাকা 8 বছরে 4 গুণ হবে। এরপর 2 নম্বর দাগেরটা দেখবো আমরা। 2 নম্বর দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো 2 নম্বরের কোশ্চেনটা বলেছে এ ও বি এর মূলধনের অনুপাত 3:2। এ আর বি এর মূলধনের অনুপাত এ ইজ টু বি সমান হচ্ছে 3:2। কোশ্চেনটা স্ক্রিনে আসছে, তোমরা দেখতে পাবে এ ইজ টু বি সমান 3:2 বলে দেওয়া আছে। বলছে যদি বি 4 মাস টাকা খাটায়, তাহলে এখান থেকে ফার্স্টে আমরা ধরে নিতে পারি যে ধরি এ এর মূলধন 3x টাকা, তাহলে বি এর মূলধন হবে 2x টাকা। তাহলে বি খাটাচ্ছে, বলেছে বি খাটায় 4 মাস,
তোমাকে জিজ্ঞেস করেছে যে বলেছে যদি বি 4 মাস টাকা খাটায় এবং ওদের লভ্যাংশের অনুপাত 9:4 হয়, কত হয়ে যায় ওদের 9:4, তাহলে এ কত টাকা নিয়োগ, কত মাসের জন্য ওই টাকাটা নিয়োগ করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি এ টি মাসের জন্য টাকা নিয়োগ করছে, এ টি মাসের জন্য টাকা নিয়োগ করছে, আর আগে আমরা জানি কি বি 4 মাসের জন্য টাকা নিয়োগ করেছে। অতএব তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? দেখো বি এর মূলধন কত ছিল, আচ্ছা এরটা ফার্স্টে লিখি, এর মূলধন ছিল 3x টাকা, নিয়োগ করেছে কত মাসের জন্য, টি মাসের জন্য, ইনটু টি ইজ টু, বি এর মূলধন কত ছিল 2x টাকা, নিয়োগ করছে 4 মাসের জন্য, তাই ইনটু 4। এবার 3x ইনটু টি ইজ টু 2x ইনটু 4, এটা সমান বলে দিয়ে আছে 9:4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে লিখতে পাচ্ছি আমরা 3x ইনটু টি বাই 2x ইনটু 4 সমান বলে দেওয়া আছে আমাদের, এটা হবে কি 9/4। এখান থেকে কার ভ্যালু বার করতে হবে আমাদেরকে, কি ধরেছি টি, টি এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো x x কেটে যাবে, তাহলে টি সমান হচ্ছে 9/4 ইনটু, দেখো 4 দুগুণে 8, এটা নিচে ছিল ওইদিকে যখন যাচ্ছে উপরে চলে যাচ্ছে, আর উপরেরটা নিচে চলে আসছে, মানে কি গুণ থাকলে ভাগ হয়, ওইদিকে নিয়ে গেলাম, আর এটা ভাগ ছিল এদিকে এলো গুণ হলো, যাই হোক 8/3, 3/8 ছিল এদিকে গেল 8/3 হলো, ইনটু করে 3 3 কাটছি, 3 3 যা 9, 4 2 যা 8, তার মানে 3 2 যা 6। তাহলে উত্তর হচ্ছে যে এ কত মাসের জন্য টাকা নিয়োগ করেছিল, 6 মাসের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবে, আমি সবাইকে রিপ্লাই দিই, কমেন্ট করে অবশ্যই জানাবো, আমি অবশ্যই উত্তর দেবো তোমাদেরকে। এবার 3 নম্বর কোশ্চেনটা দেখো, তোমাদের স্ক্রিনে আসছে সকলের, বার্ষিক 5% সরল সুদের হার কত টাকার মাসিক সুদ 1 টাকা। তো আমরা জানি না কত টাকার, তখন আমরা ধরে নেব, যখন জানি না তখন পি ধরে নেব, আমরা ধরি পি টাকা। এটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা, 4-এর দাগে 3 নম্বর। তো দেখো এখানে আমরা জানি পি টাকা, তো আমরা সরল সুদের ফর্মুলা কি জানি, পি আর টি বাই 100, পি আর টি বাই 100 ইকুয়াল টু আই। এবার আই আমরা কত জানি, বলে দিয়েছে আই সমান 1, আর সমান বলে দিয়েছে 5%, কি বলেছে বার্ষিক 5%, আর এখানে কি বলেছে মাসিক, মাসিক মিন্স 1 মাস, তাহলে 1 মাস সমান কত বছর, 1 মাস সমান 1/12 বছর, তাহলে টি সমান হচ্ছে 1/12, তাহলে টি এর জায়গায় কি বসাবো আমরা 1/12 সমান 1, তাহলে পি সমান হচ্ছে 1 × 12 × 100/5, 5 দিয়ে কাটবো, 5 20 100, 12 দুগুণে 24, 240, তাহলে 240 টাকার, 240 বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা। 4 নম্বরের অঙ্কটা দেখো, 1/√2 + 1 + 1 এইটা দেওয়া আছে আমাদের, এবং এর সরলতম মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা এটা কলোনি নির্ণয়ের অঙ্ক, কলোনি নির্ণয় করব, উপর এবং নিচে লব এবং হর উভয়কেই √2 - 1 দিয়ে গুণ করে দেবো, এখানে হচ্ছে 2 + 1 × √2 - 1, সবগুলোর ক্ষেত্রেই সেম করব আমরা, √3 - √2 কে উপর নিচে গুণ করব, √3 + √2, আর এখানে হবে √3 - √2, এখানেও একই করব আমরা, √4 - √3, আর নিচেও কি করব, √4 - √3 দিয়ে গুণ করব, √4 + √3 সাথে √4 - √3। তাহলে দেখো এখানে কি হচ্ছে √2 - 1, আর এটা আমরা কি কার ফর্মুলা পাচ্ছি, a + b × a - b, তাহলে কি হবে a² - b² মানে √2 এর হোল স্কয়ার -1², এখানেও সেরকম পাবো √3 - √2, আর নিচে কি হবে √3 এর স্কয়ার -√2 এর স্কয়ার, সেম এখানে 4 √4 - √3, আর নিচে √4 এর স্কয়ার -√3 এর স্কয়ার। তাহলে দেখো √2 এর স্কয়ার মানে কি রুটটা উঠে যাবে,
একের স্কোয়ার 1 হয়, √3 স্কোয়ার মানে রুট উঠে যাবে, এদের রুটগুলো উঠে যাবে, তাহলে এখানে থাকছে 4 আর এখানে থাকছে 3। এবারে দেখো 2 - 1, 2 - 1 করলে হয় 1, 3 - 2, 3 - 2 করলে হয় 1, 4 - 3, 4 - 3 করলেও হয় 1। তাহলে নিচে যদি 1 থাকে তো সেটা আমরা লিখি না। তাহলে দেখো এবার কি থাকছে, √2 - √2 0 হয়ে যাবে, √3 -√3 0 হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে, √4 - 1। √4 মানে কত, √4 মানে হচ্ছে 2, -1 = 1। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বরেরটা। দেখো 5 নম্বর কোশ্চেনে বলেছে x² - 22x + 105 = 0। এখানে দুটো বীজ, সমীকরণের দুটো বীজ, একটা আলফা একটা বিটা। আলফা মাইনাস বিটার ভ্যালু তোমাকে বার করতে বলেছে। দেখো আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান জানি -b/a, আর আলফা ইনটু বিটা সমান আমরা কি জানি c/a। তো -b হবে, তো b এর জায়গায় কি আছে -22, কে আছে -22, আর a এর জায়গায় কে আছে 1 আছে, এখানে c এর জায়গায় কি আছে 105, আর a এর জায়গায় কি আছে 1 আছে, তাই এই 1 দুটো আমরা মুছে দেবো। দেখো আমরা কি পেলাম তাহলে, মাইনাসে মাইনাসে +22, আলফা প্লাস বিটা সমান 22। এর যদি আমি হোল স্কোয়ার করে দিই উভয় পক্ষ, তখন কি পেয়ে যাবো আমরা, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার = 22 এর হোল স্কোয়ার হচ্ছে 484। দেখো a প্লাস b এর হোল স্কোয়ার একটা ফর্মুলা হয়, কি হয়, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা, 484। তাহলে আলফা বিটার ভ্যালু আমরা জানি, আলফা বিটার ভ্যালু হচ্ছে 105, তাহলে আলফা বিটার জায়গায় লিখবো আমরা 4 × 105। এরপরে দেখো কি হচ্ছে, এখানে পেয়ে যাচ্ছি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার = 484, মাইনাস ছিল এখানে ছিল প্লাস, তাহলে এইদিকে গেলে হয়ে যাবে মাইনাস, 4 × 105 হয়ে যায় 420। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার সমান আমরা কি পেয়ে যাচ্ছি 64। এবার উভয় পক্ষ বর্গমূল করে দিই, যদি আমরা রুট করে দিই, তাহলে আলফা মাইনাস বিটা সমান √64। √64 এর অ্যান্সার কত হবে, +−8। এবার +−8 কেন হলো, দেখো +8 এর হোল স্কোয়ার কত হয় 64 হয়, আবার -8 এর হোল স্কোয়ারও কত হয় 64 হয়, সেই জন্যে আমরা √64 এর ভ্যালু কি লিখছি +−8। +−8 হচ্ছে আমাদের উত্তর। এরপরে 6 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, 6 নম্বর অঙ্কটা, ওটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। এবারে 6 নম্বর কোশ্চেনটা দেখো, দেখো কি বলেছে। এটা একটা বৃত্ত এবং ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, AB বাহুকে x অবধি বর্ধিত করেছি আমরা, বাড়িয়ে দিয়েছি। XBC এই কোণটা 98 ডিগ্রি, ADB এই কোণটা 45 ডিগ্রি, তাহলে BAC A আর C আমাদেরকে যুক্ত করতে হবে। এই কোণটা কত আমাদেরকে বার করতে বলেছে, তো এটা করবো আমরা এবারে। দেখো তোমরা যদি এই বৃত্তচাপটা লক্ষ্য করো, তাহলে দেখবে ADB, দেখো ADB সমান কি হচ্ছে ACB। এই কোণটা আর এই কোণটা সমান, এটা 45 হলে এটাও 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি, কারণ কি একই বৃত্তচাপের উপর অঙ্কিত দুটো বৃত্তস্থ কোণ সর্বদা সমান হয়। দেখো এই বৃত্তচাপটার উপরই অঙ্কিত হয়ে আছে ADB আর ACB এই দুটো, তাহলে এটা আর এটা সমান, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আবার আমরা জানি কি এইটা হচ্ছে 98 ডিগ্রি। তো এই ত্রিভুজটা যদি তুমি নিয়ে নাও ট্রায়াঙ্গেল ABC, দেখো আবার অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 180 ডিগ্রি -98। কারণ কি দেখো এই কোণটা 98, এটা হচ্ছে একটা সম্পূরক কোণ, এটা আর এটা,
তাই এটা 98 হলে 180 থেকে যদি আমরা মাইনাস করে দিই 98 কে, তাহলে এই জায়গাটা আমরা পেয়ে যাব। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 82 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 82 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের যখনই আমরা দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম, 3 নম্বরটা খুব সহজেই বার করে নেব। তো লিখবো অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 82 প্লাস 45 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 127 সমান 53 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এটা তোমরা আরেকটু অন্যভাবে করতে পারো। কোনো একটা আমরা কি জানি, কোনো একটা ত্রিভুজের এই যে বহিস্থ কোণ, কোনো একটা বাহুর যে বহিস্থ কোণ, সেটা বিপরীত অন্তস্থ কোণ দুটি সমষ্টি সমান হয়। তাহলে এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান। তাহলে যদি আমরা 98 থেকে 45 মাইনাস দিতাম, 98 মাইনাস 45 করতাম, তাও আমরা সেম অ্যান্সারই পেতাম। ওরকম ভাবেও তোমরা করতে পারো। দুটোর মধ্যে যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেরকম ভাবেই করতে পারো। 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটা ত্রিভুজ আছে এবিসি। এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা এবি বাহুকে ডি বিন্দুতে এবং এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। এডি ইজ টু ডিবি 3:2 দেওয়া আছে। আমাদেরকে এই যে ত্রিভুজটা আছে এডিই এর ক্ষেত্রফল আর এই যে ট্রাপিজিয়ামটা আছে ডিবিসিই এর ক্ষেত্রফল, এদের অনুপাত বার করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সকলেই জানো, কিন্তু হয়তো অনেকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা মনে নেই। তো দেখো আমি লিখে দিয়েছি এখানে। ত্রিভুজের ক্ষেত্রফল এডি এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার উচ্চতা করার জন্য আমি এ এন এম এন কোথা থেকে লিখলাম তার জন্য আমি দেখাচ্ছি তোমাকে। আমি একটা লম্ব অঙ্কন করব এ বিন্দু থেকে বিসি এর ওপর। এটার নাম দেবো আমি এম আর এটার নাম দেবো এন। দেখো এ এন তাহলে হয়ে যাচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা, ঠিক আছে। এরপর ট্রাপিজিয়াম যে আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু যে সমান্তরাল বাহু দুটো আছে ওদের যোগফল ইন্টু ওদের যে মধ্যবর্তী লম্ব দূরত্ব সেটা। তো হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোকে বিসি প্লাস ডিই আর ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব হচ্ছে এমএন, ঠিক আছে। আমাদের দেওয়া আছে এডি ইজ টু ডিবি সমান 3:2। এখান থেকে আমরা ধরে নেব যে ধরি এডি সমান 3x একক, অতএব ডিবি সমান 2x একক। তাহলে দেখো এ বিটা আমরা বার করব। এ বি সমান কত হবে? এ বি মানে হচ্ছে এডি প্লাস ডিবি। তাহলে এ বি সমান এডি প্লাস ডিবি। এডি কত? 3x, ডিবি 2x, যোগ করলে 5x, তাহলে 5x একক, ঠিক আছে। এরপরে দেখো আমরা এখানে দুটো ট্রায়াঙ্গেল নেব। একটা নেব ট্রায়াঙ্গেল এডিই আর একটা ট্রায়াঙ্গেল এবিসি। যেহেতু এটা বিসি বাহুর সমান্তরাল তাই অ্যাঙ্গেল ডি অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল সি সমান, এবং অ্যাঙ্গেল এ এটা তো দুটো ত্রিভুজের মধ্যেই আসে সাধারণ কোণ, তাই এই দুটো সদৃশ্য ত্রিভুজ। এবং সদৃশ্য ত্রিভুজের আমরা ফর্মুলা কি জানি যে এবি বাই এডি সমান বিসি বাই ডিই সমান এসি বাই এই, এটা হয়। কিন্তু আমাদের এখানে এসি বাই এই এটা লাগবে না, তাই আমরা এটা মুছে দিচ্ছি। তো অনুপাতটা আমাদেরকে বার করতে হবে কত? এবি মানে আমরা জানি 5x, এখন লিখলাম। এডি মানে আমরা কত জানি? 3x। তাহলে দেখো x x কেটে গেল, কত থাকছে? 5/3। তাহলে বিসি বাই ডিই সমান 5/3। দেখো এবার আমরা উভয় পক্ষে যদি 1 যোগ করে দিই কি হবে? ডিই প্লাস বিসি আর নিচে আছে ডিই, এখানে কি হবে? 5 প্লাস 3/3 সমান 8/3। এবার ডিইটাকে যদি আমি উপরে করি তাহলে কি হবে? ডিই বাই, এটাকে ধরো নিচে করলাম, ডিই প্লাস বিসি, তখন এটাকে আমাকে উল্টাতে হবে, 3/8 হয়ে যাবে তখন। এরপর আর দুটো ত্রিভুজ নিয়ে নেবো আমরা। কোন দুটো ত্রিভুজ নেব? একটা ত্রিভুজ নিলাম এডিএন আর একটা ত্রিভুজ নিলাম এবিএম।
এখানে দেখো এই দুটো যেহেতু লম্ব তাই এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দুটো কোণ সমান, এর সাধারণ কোণ, তাহলে এটাও সদৃশ্য ত্রিভুজ এই দুটো। তাহলে এখান থেকে ফর্মুলা পেয়ে যাবো এবি বাই এডি সমান এএন বাই এএম বাই এএন। দেখো এবি বাই এডি, এবি বাই এডি আমরা জানি 5/3, তাহলে এএম আর বাই এএন সমান 5/3। এবার আমরা আগে কি করেছিলাম, আগে এক প্লাস করেছিলাম, তো দূরে লিখছি তাহলে মাইনাসটা করতে সুবিধা হবে। এবার আমরা উভয় পক্ষে -1 করছি, এখানেও -1 এখানেও -1, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এ এম মাইনাস এ এন বাই এ এন, আর এখানে কি হয়ে যাচ্ছে 5 - 3/3, তার মানে 2/3। আর এ এম থেকে যদি এ এন এটা তুমি মাইনাস করে দাও তাহলে কি পড়ে থাকে, এই জায়গাটা পড়ে থাকে এম এন খালি, তাহলে এম এন বাই এ এন সমান পাচ্ছি আমরা 2/3। এবার এটাকে আমি উল্টে দিতে পারি, তখন কি হয়ে যাবে, এটা 3/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার অনুপাত বার করতে বলেছে, আমরা বার করে দেব। এইটা বাই এইটা সমান, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ত্রিভুজেরটা হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে এর বি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি মানে ডিই ইন্টু উচ্চতা এ এন, হাফ হাফ কেটে যাবে, ডিই ডি এ দেখো ডিই বাই বিসি প্লাস ডিই, ডিই বাই বিসি প্লাস ডিই, এটার ভ্যালু আমরা আগেই পেয়েছি, কত পেয়েছি 3/8 ইন্টু দেখো এ এন বাই এম এন আছে, দেখো এখানে আমরা এম এন বাই এ এন 2/3 পেয়েছিলাম, তো এটাকে যদি আমরা উল্টে দিই তখন কি হয়ে যাবে 3/2, 3/2 মানে এ এন বাই এম এন, উল্টে দিলে, তাহলে সেরকম আমি উল্টে দিচ্ছি, এ এন বাই এম এন আছে, এ এন বাই এম এন কত হবে 3/2, তাহলে 3 3 যা 9 আর 8 2 যা 16, তাহলে 9:16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর আমরা 8 নম্বরেরটা করব। 8 নম্বর অঙ্কটা দেখো, 8 নম্বর অঙ্কে বলেছে পি কিউ আর এস একটা রম্বস এবং পি কিউ আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আমি এখানে লিখে দিয়েছি। আমাদের বার করতে হবে পি আর ইজ টু কিউ এস, এই কর্ণ দুটোর অনুপাত বার করতে হবে। তো আমরা কি জানি যে রম্বসের সমস্ত বাহু সমান হয়, এই চারটে বাহুই সমান। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, কোন ত্রিভুজটা, পি কিউ আর, এই ত্রিভুজটা আমরা নিয়ে নিচ্ছি পি কিউ আর। এই ত্রিভুজের দেখো আমরা জানি পি কিউ সমান কিউ আর, আবার আমরা জানি যে পি কিউ আর ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে কোনো একটা ত্রিভুজের যখন দুটো বাহু সমান হয় তখন সেটাকে আমরা বলি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই যে অন্তর্বর্তী কোণ এটা যখনই 60 ডিগ্রি হয় অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ একটু দেখাচ্ছি তোমাদের, প্রুফ করে দেখে নাও। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটো সমান হয়, তাহলে অ্যাঙ্গেল কিউপিআর ইজিক্যাল টু অ্যাঙ্গেল কিউআরপি সমান কত হচ্ছে 180 থেকে আমরা কি করব 60 ডিগ্রি মাইনাস করে দেবো, কারণ কি এটা 60 ডিগ্রি ছিল, আর এই দুটো কোণ যেহেতু সমান তাই 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে কোনো একটা ত্রিভুজের তিনটে কোণ যখন 60 ডিগ্রি হয় তখন ওটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, যে ত্রিভুজ পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ হওয়ার জন্য পি আর সমান পি কিউ সমান কিউ আর, আর আগেই আমরা জানি পি এস আর আর এস সমান, কারণ কি রম্বসে চারটে বাহু সমান হয়, তো এদের দৈর্ঘ্যটা আমি ধরে নিচ্ছি এ একক। আবার আমরা কি জানি যে রম্বসের কর্ণ দুটি, এই যে দুটো কর্ণ আছে পি আর আর কিউ এস, এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা যদি আমরা নাম দিয়ে দিই, একটা ও নাম দিয়ে দিই, তাহলে পি ও আর ও আর এই দুটো সমান, এবং এস ও আর ও কিউ এই দুটো সমান। তো এখন আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ, কারণ কি
এটা 90 ডিগ্রি। POS এই ত্রিভুজটা আমরা নিয়ে নিলাম। দেখো আমরা জানি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এগুলো আমরা এ ধরে নিয়েছি, এবং এবং PR এটাও এ। SQ এটা PR কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে PO হবে A/2 আর এটাও হবে A/2। সমকোণী ত্রিভুজের আমরা একটা ফর্মুলা জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখানে লম্ব হচ্ছে, দেখো SO হচ্ছে লম্ব, তাহলে SO স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে PO স্কোয়ার সমান অতিভুজ হচ্ছে PS স্কোয়ার। তাহলে SO আমরা জানি না, SO আমাদেরকে বার করতে হবে। SO স্কোয়ার সমান PS স্কোয়ার মাইনাস PO স্কোয়ার। বোথ সাইড আমরা রুট করে দেবো, তাহলে SO সমান রুট ওভার PS এর ভ্যালু আমরা জানি, PS এর ভ্যালু হচ্ছে A যেটা আমরা ধরেছি, আর এটার ভ্যালু হচ্ছে A/2 এর হোল স্কোয়ার সমান A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 4। এখান থেকে তোমরা কমন নিয়ে নিতে পারো, A স্কোয়ার কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে 1 মাইনাস 1/4। তাহলে A স্কোয়ারটা বাইরে বেরোলে হয়ে যাবে A রুট 4 একে 4 মাইনাস 1 4, তার মানে A রুট 3/4। এবার 1/4টাকে তুমি বাইরে বার করতে পারো, তখন হয়ে যাবে A/2 রুট 3। এটা হচ্ছে SO। তাহলে SO এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম A রুট 3/2, SOর ভ্যালু পেয়ে গেলাম আমরা। তাহলে এবার SQ বা QS এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে। আমরা কি জানি QS সমান হচ্ছে SO প্লাস OQ। আবার SO আর OQ সমান, কারণ কি সমদ্বিখণ্ডিত করে রম্বসের দুটো কর্ণ পরস্পরকে লম্বভাবে, তাই SO সমান OQ এটা আমরা আগেই জানি। তাহলে এটা সমান লিখতে পারি QS সমান 2 ইন্টু SO। SOর ভ্যালু পেয়েছি আমরা A রুট 3/2, 2 কেটে গেল, তাহলে A রুট 3। এটা হচ্ছে কার ভ্যালু, QS এর ভ্যালু। আর PR এর ভ্যালু আমরা আগেই বার করেছি A, তাহলে PR ইজ টু QS হবে A ইজ টু A রুট 3 সমান 1 ইজ টু রুট 3। এটা হচ্ছে অ্যান্সার, 1 ইজ টু রুট 3। 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধের দুটি বৃত্ত 10 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তো করছি এটা আমরা, এটা হচ্ছে 9 নম্বরেরটা। দুটো সমান বৃত্ত, এটা একটা, এটা 10 সেমি, এর ব্যাসার্ধ 10 সেমি আর এটাও 10 সেমি, এরা পরস্পরকে ছেদ করেছে, আর এদের একটা সাধারণ জ্যা আছে সেটা হচ্ছে 12 সেমি। তো সাধারণ জ্যাটা আমি ড্র করছি এখানে, সাধারণ জ্যা এটা হচ্ছে 12 সেমি। তাহলে এটা হচ্ছে এর কেন্দ্র, এর নাম দিচ্ছি O। এটা হচ্ছে এর কেন্দ্র, এর নাম দিচ্ছি আমরা Q। এটা হচ্ছে সাধারণ জ্যা যেটা আমাদের বলেছে 12 সেমি। প্রথমে আমরা কি করব, জ্যাটার ওপর একটা ব্যাসার্ধ অঙ্কন করব এখান থেকে। এই মধ্যবর্তী এই দূরত্বটা আমাদেরকে বার করতে হবে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি PQ, এই নামটা দিয়ে দিচ্ছি দুটো সাধারণ জ্যায়ের। তো দেখো দুটো কেন্দ্রের মধ্যে যে দূরত্বটা অর্থাৎ লম্ব দূরত্ব আমাদের বার করতে হবে, তাই আমি O বিন্দু থেকে এই জ্যাটার ওপর OM লম্ব অঙ্কন করলাম, এটা 90 ডিগ্রি। আমরা জানি এটা হচ্ছে 10 সেমি, আর আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটা জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। এবার জ্যাটার দৈর্ঘ্য কত 12, তাহলে সমদ্বিখণ্ডিত করলে PM এটা হবে 6 আর এইটা হবে 6। তাহলে এখন আমাদেরকে কী বার করতে হবে, OM বার করতে হবে। ট্রায়াঙ্গেল যদি আমরা নিয়ে নিই POM, এই ট্রায়াঙ্গেলটা নিয়ে নিলে আমরা জানি লম্ব স্কোয়ার সমকোণী ত্রিভুজের ফর্মুলা যদি বসাই এখানে, তাহলে লম্ব স্কোয়ার মানে PM স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার MO স্কোয়ার ইজ ইকুয়াল টু PO স্কোয়ার। PM মানে হচ্ছে 6 স্কোয়ার, MO এটাই আমাদেরকে বার করতে হবে, PO 10 স্কোয়ার। তাহলে MO স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে বোথ সাইড রুট করে দিলে আমরা পেয়ে যাব MO সমান রুট ওভার 100 মাইনাস 36 সমান রুট 64 ইকুয়াল টু প্লাস মাইনাস 8। যেহেতু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাই MO সমান 8 হবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে 8, তাহলে এটাও 8 হবে।
তখন লিখে দেবে অতএব কেন্দ্র দুইয়ের মধ্যে দূরত্ব 8 + 8 16 সেমি। 8 + 8 সমান 16 সেমি। এবার 10 নম্বর অঙ্কটা দেখো, বলেছে একটি ঘনকের প্রত্যেক তলের কর্ণের দৈর্ঘ্য 8√2 মিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তো আমরা প্রথমে ধরে নেব যে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ। 10 ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য বা বাহুর বলতে পারো এ মিটার। অতএব ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান a√2 মিটার। এবার a√2 সমান দেওয়া আছে 8√2, √2 কেটে যাবে, তাহলে a সমান আমরা পাচ্ছি 8। এবার আমাদের বার করতে হবে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। ঠিক আছে, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হলো বাহু √3 অর্থাৎ 8√3 মিটার। এবার বাহু √3 ফর্মুলাটা কী করে আসছে দেখো, আমরা কর্ণের ঘনক বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কী করে বার করি, √/দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। দেখো ঘনকের তো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটেই একই, তাহলে 3a² হবে। এবার a² এটা বাইরে বেরিয়ে যাবে, √3 থাকবে। সেই জন্যই ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা বাহু √3। ঠিক আছে, তো 8√3 যেহেতু বাহু আমাদের 8 বেরিয়েছিল। এরপর আমাদের 11 নম্বর অঙ্কটা, আর একক ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত? এটা হচ্ছে 11 নম্বরের অঙ্কটা। একটা অর্ধগোলক আছে, ওখান থেকে আমাদের একটা শঙ্কু কেটে নিতে হবে। এটা হচ্ছে সেই অর্ধগোলকটা যার ব্যাস বলে দিয়েছে আর একক, তাহলে ব্যাসার্ধ হবে r/2 একক, এই ব্যাসার্ধটা হবে r/2 একক। এবার এখান থেকে আমরা একটা শঙ্কু ড্র করছি। তাহলে দেখো এখানে শঙ্কুর যে উচ্চতাটা সেটা হচ্ছে r/2, শঙ্কুর যে ব্যাসার্ধ সেটাও হচ্ছে r/2। তাহলে অতএব শঙ্কুর আয়তন সমান 1/3 পাই r/2 এর হোল স্কোয়ার, আর এইচ এর জায়গায় হবে r/2 সমান হচ্ছে 1/3 পাই r²/4 ইন্টু r/2, তাহলে হচ্ছে r³ পাই বাই 4×6 = 24 এত ঘন। দেখো এখানে দেওয়া আছে যে আর একক ব্যাস বিশিষ্ট, তাহলে এটাও হবে ঘন একক, r³ পাই বাই 24 ঘন একক। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আগে ধরে নেব চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ। ধরি চোঙটির উচ্চতা একক এবং ব্যাসার্ধ আর একক। অতএব চোঙটির আয়তন পাই r²h ঘন একক। চোঙটির ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হয়, দেখো ব্যাসার্ধ ছিল আগে আর, তো এখন হ্রাস করে দিয়েছে আর এর 50%, মানে 50/100, 5×2 = 100, মানে r/2 একক হয়ে গেছে এখন। আবার চোঙটির উচ্চতা 50% বৃদ্ধি করলে উচ্চতা হয় r প্লাস r ইন্টু 50% সমান r প্লাস r ইন্টু 50/100, 5×2 = 10, 50×2 = 100, তাহলে r প্লাস r/2 সমান 3r/2। অতএব চোঙটির বর্তমান আয়তন, তবে এখন চোঙটির আয়তন পাই r/2 স্কোয়ার ইন্টু 3। আচ্ছা এখানে আর হবে না, এখানে এইচ হবে, উচ্চতা আমরা এইচ ধরেছি। ঠিক আছে, এখানে এইচ হবে, এই জায়গাটা একটু ঠিক করে নেবে। এটা এইচ হবে, উচ্চতা এইচ ধরেছি, এইচ 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 এইচ, আর এখানে হবে 3h, তাহলে 3h/2, তাহলে পাই r²/4 3h/2 সমান পাই r²h,
এর আগে হবে 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8। অতএব চোঙটির আয়তন, তাহলে চোঙটির আয়তন, তাহলে দেখো চোঙটির আয়তন আগের থেকে হ্রাস পেয়ে গেছে, তাহলে চোঙটির আয়তন হ্রাস পেয়েছে পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8। এখানে পাই আর স্কোয়ার এইচটাকে কমন নিয়ে নেবে, তাহলে 1 মাইনাস 3 বাই 8 সমান পাই আর স্কোয়ার এইচ ইন্টু 8 মাইনাস 3 বাই 8, তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু 5 বাই 8, এত ঘন একক। তবে লিখবে অতএব শতকরা হ্রাস সমান পাই আর স্কোয়ার এইচ ইন্টু 5 বাই 8 বাই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 100। পাই আর স্কোয়ার এইচ কেটে যাচ্ছে, তাহলে থাকছে 5 বাই 8 ইন্টু 100। 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125 বাই 2, তাহলে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 62.5। এত শতকরা হ্রাস হচ্ছে 62.5, অর্থাৎ 62.5% হ্রাস পেয়েছে। উত্তর লিখবে। তাহলে আমাদের এই পেজের 4 দাগের সমস্ত অঙ্ক হয়ে গেল, এবং তোমাদের আশা করি যে নতুন যে টেস্ট পেপার সমস্ত স্কুলের টেস্ট কমপ্লিট হয়ে গেলে জানুয়ারির ফার্স্টের দিকে এসে যাবে, তো তখন আমরা নতুন টেস্ট পেপারের সমস্ত সলিউশন স্টার্ট করে দেবো আসার সঙ্গে সঙ্গেই। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং আমি এসে সেই টাইমে কিছু লাইভ ক্লাসও দেবো তোমাদেরকে ইউটিউবে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা।